প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে আমি আছি তাবাসসুম নাজনীন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। এই করোনাকালীন সময় আশা করি সবাই নিজ নিজ বাসায় ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই ভালো থাকবে, ভালোভাবে নিজেদেরকে খেয়াল রাখবে এবং বাসায় বসে বসে একটু পড়াশোনা করার চেষ্টা করো। আজকে আমরা আবার ফেরত এসেছি অনার্স তৃতীয় বর্ষের ক্লাস নিয়ে। আমরা এর আগের ক্লাসে অনার্স তৃতীয় বর্ষের আন্তর্জাতিক অর্থনীতি পার্ট 1 নিয়ে কথা বলেছি। আজকেও আমরা যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে আমরা আবার শুরু করতে যাচ্ছি। কারণ অনার্স তৃতীয় বর্ষের আমি যে দুটো সাবজেক্ট পড়ানোর জন্য রেডি হয়েছি, একটা হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতি পার্ট 1 আর একটা হচ্ছে কৃষি শিক্ষা। তো এই দুটো সাবজেক্টের মধ্যে আন্তর্জাতিক অর্থনীতি পার্ট 1 সাবজেক্টটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এটাই হচ্ছে টেকনিক্যাল এবং এটা একটু কঠিন বলতে এখানে বুঝতে হয় কৃষি শিক্ষা কম্পারেটিভলি তোমরা পারবে। পরে আমরা যখন এই খারাপ সময় যখন আমরা ইনশাল্লাহ ওভারকাম করে ফেলতে পারবো, আমাদের যখন আবার ইনশাল্লাহ দেখা হবে তখন আমরা কৃষি শিক্ষা নিয়ে ডিটেলস কথাবার্তা বলতে পারবো। কিন্তু আন্তর্জাতিক অর্থনীতি পার্ট 1 সেটা খুব সহজে না বুঝলে এটা মনে রাখা সম্ভব না। পড়তে হয়, বুঝতে হয় এবং বারবার এটাকে রিহার্স করতে হয়। এই জন্যই এটা আমরা আগে থেকে একটু বেশি করে পড়ার চেষ্টা করছি। আমি আশা করব যে আমার ছাত্রছাত্রীরা এই জিনিসটা ভালো করে দেখবে, আমার এই পড়াগুলো একটু বোঝার চেষ্টা করবে। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই সেগুলোকে মার্ক করে রাখবে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আন্তর্জাতিক অর্থনীতি পার্ট 1 আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে হেবারলারের সুযোগ ব্যয় তত্ত্ব। আজকে আমরা হেবারলারের সুযোগ ব্যয় তত্ত্বেরই তিনটি পয়েন্ট দেখব। হেবারলার সুযোগ ব্যয় তত্ত্বের 3টা পয়েন্ট আছে। একটা হচ্ছে স্থির সুযোগ ব্যয়, একটা হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় আর একটা হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। তো হেবারলারের যে সুযোগ ব্যয় তত্ত্ব সেটা কিন্তু এই তিনটা পয়েন্টকে এলাবোরেট করেই সে ব্যাখ্যা করেছে। স্থির সুযোগ ব্যয় তত্ত্বের অধীনে আমরা বাণিজ্য তত্ত্ব যেটা দেখব সেটার যে ডেফিনেশনটা হচ্ছে যখন কোনো দ্রব্যের এক একক অতিরিক্ত উৎপাদন করতে গেলে আরেকটি দ্রব্যের যতটুকু আমি ছেড়ে দিতে চাচ্ছি সেই ছেড়ে দেওয়ার হার যদি আমার একই জায়গায় থাকে, স্থির থাকে, সেটাই হয়ে যাবে আমার স্থির সুযোগ ব্যয় হয়ে যাবে। মানে হচ্ছে যে আমি যতই ছাড়ি না কেন সেটা কিন্তু আমার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্তই আমি সেটাকে ছাড়বো, আমার একটা কনস্ট্যান্ট অ্যামাউন্টে থাকবে। এবং এই যে স্থির সুযোগ ব্যয় তত্ত্বের অধীনে আমার যে রেখাগুলো থাকবে, যে উৎপাদন সম্ভাবনা রেখা, এগুলো সবই সরল আকৃতির হয় এবং ডান দিকে নিম্নগামী হয়। কারণ স্থির সুযোগ ব্যয় যেহেতু, এই জন্য এটাকে আমি সরল আকৃতির দেখালেই এই জিনিসটা আমার সঠিকভাবে আমি দেখাতে পারবো। তো আমি যদি এটাকে ব্যাখ্যা করতে চাই, এটার কিছু তত্ত্ব আছে। হেবারলারের অধীনে এই কয়েকটার শর্ত আছে, 3টা শর্ত আছে। শর্ত 3টা হচ্ছে যে সুযোগ ব্যয়ের মানদণ্ডে তুলনামূলক ব্যয় সুবিধা ব্যয় পার্থক্যের ভিত্তিতে বাণিজ্যটা হয়। সুযোগ ব্যয়ের অধীনে তুলনামূলক ব্যয় পার্থক্যের ভিত্তিতে বাণিজ্য হয়। স্থির সুযোগ ব্যয়ের অধীনে একটি দেশ যে দ্রব্য উৎপাদনের তুলনামূলক ব্যয় সুবিধা বেশি পায়, তুলনামূলক ব্যয় সুবিধা অর্জন করে, সেই দ্রব্যটাই সে বেশি উৎপাদন করবে এবং রপ্তানি করবে, সেই দ্রব্যটা উৎপাদনে পূর্ণ বিশেষায়ন করবে। স্থির সুযোগ ব্যয়ের অধীনে বাণিজ্য পরিচালিত হলে উভয় দেশই আমার লাভ করতেছে, যে সে উৎপাদন যতটুকু করতেছে এবং ভোগ যতটুকু করতেছে সবটাই আমার বৃদ্ধি পাচ্ছে। মানে আমার বাণিজ্য হলে আমার দুটো দেশই লাভবান হচ্ছে। এখন আমি চিত্রে চলে যাব। এইখানে আমরা যদি এখন চিত্রটাকে লক্ষ্য করি, চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্যের উৎপাদন ও ভোগ এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্যের উৎপাদন ও ভোগ আমরা এখন দেখব। এখন এখানে এক্স ওয়াই হচ্ছে এ দেশের সুযোগ ব্যয় রেখা আর এক্স প্রাইম হচ্ছে বি দেশের সুযোগ ব্যয় রেখা। এখন যেটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে সুযোগ ব্যয় রেখাগুলো, এগুলো কিন্তু সবই সরল আকৃতির, কারণ আমরা এটা স্থির সুযোগ ব্যয় নিয়ে আলোচনা করতেছি। স্থির সুযোগ ব্যয় যেহেতু আলোচনা করতেছি, এখন আমরা বাণিজ্যের পূর্বের অবস্থাটা দেখব। বাণিজ্যের পূর্বে কি অবস্থা তৈরি হয়েছে। এখন বাণিজ্যে যাওয়ার আগে এ দেশ কতটুকু এক্স দ্রব্য উৎপাদন করেছে, কতটুকু ওয়াই দ্রব্য উৎপাদন করেছে সেটা আমরা দেখব। এ দেশের ভারসাম্য বিন্দু হচ্ছে ই বিন্দুতে এ দেশ ভারসাম্য দেখাচ্ছে। যদি ই বিন্দুতে ভারসাম্য হয় তাহলে
এ দেশ ও এ x1 পরিমাণ x1 পরিমাণ x দ্রব্য এবং y1 পরিমাণ y দ্রব্য উৎপাদন করছে। আর বি দেশ যদি আমরা লক্ষ্য করি, বি দেশের ভারসাম্য বিন্দু হচ্ছে এফ। এফ বিন্দুতে বি দেশ x1 প্রাইম পরিমাণ x দ্রব্য এবং y1 প্রাইম পরিমাণ y দ্রব্য উৎপাদন করছে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, ভূমি অক্ষ শুধুমাত্র এখানে যে আছে তা না, উপরে যে একটা বক্সের মধ্যে এটা তো পুরাটা একটা বক্স, তো নিচের দিকেও যেমন ভূমি আছে উপরের দিকেও ভূমি আছে, এখানেও যেমন লম্ব আছে এখানেও একটা লম্ব আছে, যার কারণে আমরা যখন শুধু এই জায়গাটা y দ্রব্য ধরছি, সেটা যেমন এই জায়গাটাও লম্ব অক্ষ ধরছি, এই জায়গাটাতেও আমরা লম্ব অক্ষ ধরছি। এই জায়গাটা হবে এ দেশের জন্য, এই জায়গাটা হবে বি দেশের জন্য। এখানে x দ্রব্যটা হবে বি দেশের জন্য, এখানকার ভূমি অক্ষে x দ্রব্যটা হবে এ দেশের জন্য। এই জিনিসটা মনে রাখলে তোমাদের এই চিত্রটাকে এলাবোরেট করে লিখতে সুবিধা হবে, কারণ এই চিত্রটা একটু কনফিউজিং এবং এটা বোঝাতে, নিজে বোঝাতেও একটু কষ্ট হয়, যার জন্য তোমরা যদি এভাবে মনে রাখো তাহলে আশা করি তোমাদের কনফিউজ আর হবে না তোমরা। এখন আমরা যদি দেখি যে এ দেশে এক্স পণ্যের দাম কীরকম হচ্ছে, এ দেশে এক্স পণ্যের দাম, এখানে আমরা যে জিনিসটা দেখব এক্স পণ্যের দাম যেটা, সেটা আমরা হবে লম্ব বাই ভূমি, এই জিনিসটা আমরা খেয়াল করব যে আমি দামটা উল্লেখ করছি লম্ব বাই ভূমি আকারে। লম্ব বাই ভূমি বলতে যেটা বোঝাচ্ছি যে এক্স পণ্যের দাম হবে ও এ ওয়াই বাই ও এ এক্স। এ দেশে এক্স পণ্যের দাম ও এ ওয়াই বাই ও এ এক্স। আবার এ দেশে বি দেশে এক্স পণ্যের দাম ও বি এক্স বাই ও বি এক্স প্রাইম। মানে হচ্ছে আমরা যদি লম্ব বাই ভূমি আকারে জিনিসটাকে লক্ষ্য করি, লম্ব বাই ভূমি, দেখো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি এ দেশের ক্ষেত্রে ও এ ওয়াই বাই ও এ এক্স, ও এ ওয়াই বাই ও এ এক্স, আর বি দেশের ক্ষেত্রে ও বি এক্স বাই ও বি এক্স প্রাইম। দেখো এখানে লম্ব বাই ভূমি আকারে যদি আমি দেখি সেটাই আমার দাম হিসেবে চলে আসছে। আমি দামটাকে এইভাবে যদি আমি ব্যাখ্যা করি আমাদের মনে রাখতে সুবিধা হবে। তো এখানে আমি দেখছি যে এ দেশের এক্স পণ্যের যে দামটা বি দেশের এক্স পণ্যের দামের চেয়ে কম, কম্পারেটিভলি কম, মানে হচ্ছে ও এ ওয়াই বাই ও এ এক্স ইজ লেস দ্যান ও বি এক্স বাই ও বি এক্স প্রাইম। তার মানে হচ্ছে এ দেশে এক্স পণ্যের দামটা কম্পারেটিভলি কম, এ দেশে এক্স পণ্যের যে তুলনামূলক ব্যয় সুবিধা সেটা কিন্তু বেশি হচ্ছে, এক্স পণ্যটা বেশি সুবিধা পাচ্ছে, যার কারণে এ দেশ এক্স পণ্য বেশি উৎপাদন করবে, পূর্ণ বিশেষায়ন করবে এক্স পণ্য উৎপাদনে, এক্স পণ্য বেশি উৎপাদন করবে এবং রপ্তানি করবে। আর ওয়াই পণ্য যেহেতু উৎপাদন করতে পারছে না, সেই ক্ষেত্রে সে ওয়াই পণ্যটা আমদানি করবে বি দেশ থেকে। এ দেশে ওয়াই পণ্যের দাম হচ্ছে ও এ এক্স বাই ও এ ওয়াই। এখানে আমরা যখন ওয়াই পণ্যের দামটা দেখব তখন আমরা এইভাবে এটাকে ক্যালকুলেট করব, ভূমি বাই লম্ব আকারে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি ওয়াই পণ্যের দামটা বের করতে পারবো। আমি এক্স পণ্যের দাম যখন বের করেছি তখন আমি লম্ব বাই ভূমি আকারে বের করেছি, কিন্তু আমি যখন ওয়াই পণ্যের দাম বের করব তখন আমি ভূমি বাই লম্বতে শিফট করে যাব, তাহলে এইখান থেকে চিত্র থেকে আমার দামটা বের করাটা ইজি হবে। তো এ দেশে ওয়াই পণ্যের দামটা আসতেছে ও এ এক্স ও এ ওয়াই, খেয়াল করো ভূমি হচ্ছে ও এ এক্স, লম্ব ও এ ওয়াই। আবার বি দেশে ওয়াই পণ্যের দাম হচ্ছে ও বি এক্স প্রাইম ডিভাইডেড বাই ও বি এক্স, ও বি এক্স প্রাইম ডিভাইডেড বাই ও বি এক্স। তাহলে এখানে আমি যখন দেখব যে বি দেশ এবং এ দেশের ওয়াই পণ্যের দামের যদি আমি তুলনা করি তখন আমি দেখছি যে বি দেশের যে দামটা ওয়াই পণ্যের ক্ষেত্রে বি দেশের দামটা কম্পারেটিভলি কম, তার মানে বি দেশ ওয়াই পণ্য উৎপাদনে পূর্ণ বিশেষায়ন করবে, বি দেশ ওয়াই পণ্য বেশি উৎপাদন করবে, রপ্তানি করবে। যেহেতু বি দেশ এক্স পণ্য রপ্তানি করতে পারছে না, এক্স পণ্যের তার দামটা বেশি পড়তেছে,
তখন সে এক্স পণ্য এ দেশ থেকে আমদানি করবে। তাহলে এ আর বি দেশ এভাবে বাণিজ্যে লিপ্ত হচ্ছে এবং বাণিজ্যে লিপ্ত হয়ে তারা কিন্তু লাভবান হচ্ছে। এখন বাণিজ্যে লিপ্ত হওয়ার পরে তাদের কি অবস্থাটা দাঁড়ায়, বাণিজ্য যখন তারা করে ফেললো তখন তাদের কি সিচুয়েশনটা হয় সেটা আমরা দেখব। এখানে আমরা দেখছি এক্সটি যেটা, সেটা হচ্ছে আন্তর্জাতিক দাম রেখা। এই এক্সটি দিয়ে আমি আন্তর্জাতিক ক্ষেত্রে আমার দাম রেখাটাকে নির্ধারণ করতেছি। এক্সটি আমার জি বিন্দুতে আমার ভারসাম্য বিন্দু শো করতেছে। এখন জি বিন্দুতে ভারসাম্য বলতে আমি যেটা বুঝতে পারতেছি যে মানে এ দেশ তার সম্পূর্ণ সম্পদ, তার সম্পূর্ণ যা উপাদান আছে সব কিছু ব্যবহার করে এক্স পণ্য উৎপাদন করছে, বি দেশ তার সম্পূর্ণ সম্পদ বা উপাদান ব্যবহার করে ওয়াই পণ্য উৎপাদন করছে। তাহলে এ দেশ এক্স পণ্য উৎপাদন করছে এবং ওয়াই পণ্য আমদানি করছে বি দেশ থেকে, বি দেশ ওয়াই পণ্য উৎপাদন করছে, এ দেশ থেকে এক্স পণ্য আমদানি করছে। যদি আমার এ দেশ এক্স পণ্য উৎপাদন করার জন্য সমস্ত কিছু লাগিয়ে দেয়, সমস্ত সম্পদ, সমস্ত ম্যান পাওয়ার যদি আমার এখানে ইউজ করে ফেলে, তাহলে সে কতটুকু উৎপাদন করতে পারবে? এ দেশ তার সম্পূর্ণ সম্পদ ব্যবহার করে ও এ এক্স পরিমাণ এক্স পণ্য উৎপাদন করতে পারবে, আর বি দেশ তার সম্পূর্ণ সম্পদ ইউজ করে ও বি এক্স পরিমাণ ওয়াই পণ্য উৎপাদন করতে পারবে। এখন আমার যদি উৎপাদন করা হয়ে গেল, তাহলে আমার ভোগ করতেছে কতটুকু, উৎপাদন করতেছে কতটুকু, সেটা আমি এখানে দেখব। যেহেতু জি বিন্দু আমার ভারসাম্য বিন্দু আমি শো করতেছি, জি বিন্দুতে আমার ভারসাম্য হচ্ছে, তাহলে এই যে আমি ও এ ডি পরিমাণ একটা জিনিস পাচ্ছি, ও এ ডি, এই যে ও এ ডি পাচ্ছি, এই ও এ ডি হচ্ছে আমার উৎপাদন, ও এ এক্স হচ্ছে আমার উৎপাদন, ও এ ডি হচ্ছে আমার ভোগ, এটুকু হচ্ছে আমার ভোগ। এ দেশ এটুকু ভোগ করছে, বাকি যে থাকে যেমন ও এ এক্স থেকে আমি যদি এই ও এ ডি যতটুকু আমার ভোগ হচ্ছে, ও এ ডি এটুকু যদি আমি বাদ দিই, তাহলে থাকে কি ডি এক্স আমার বাকি থাকে। আবার বি দেশকে আমি যখন উৎপাদন করছি, বি দেশে সম্পূর্ণ উৎপাদন হচ্ছে আমার ও বি এক্স, বি দেশে সম্পূর্ণ উৎপাদন হচ্ছে ও বি এক্স, আর আমি ভোগ করছি কতটুকু, ও বি সি প্রাইম, ভোগ করছি হচ্ছে ও বি সি প্রাইম। আর তাহলে যদি আমি ও বি এক্স থেকে ও বি সি প্রাইম আমি যদি বিয়োগ করি, তাহলে আমার বাকি থাকে সি প্রাইম এক্স। এর যে ডি এক্স আর সি প্রাইম এক্স আমি পাচ্ছি, এটুকু হচ্ছে এক্স পণ্যের জন্য আর এটুকু হচ্ছে ওয়াই পণ্যের জন্য। এখন এ দেশ এই ডিএক্স পরিমাণ এক্স পণ্য ওয়াই বি দেশের কাছে রপ্তানি করবে, আর বি দেশ এই সি প্রাইম এক্স ওয়াই পণ্য এই ওয়াই পণ্যটুকু এ দেশের কাছে রপ্তানি করবে। ঠিক আছে, তার মানে এ দেশের জন্য তার আমদানি ওয়াই পণ্য আমদানি করবে হচ্ছে সি প্রাইম এক্স, আর বি দেশ এক্স পণ্য আমদানি করবে হচ্ছে ডি এক্স। এটুকু হচ্ছে আমার মানে ভোগ থেকে আমি এটুকু পেয়ে যাচ্ছি, উৎপাদন এবং ভোগের যে মাইনাস করলে আমি যতটুকু পাচ্ছি সেটা হচ্ছে আমি কতটুকু রপ্তানি করছি। এবং এই জিনিসটা দেখো যে আমি যখন আগে পেয়েছি, আগে ও এ এক্স ওয়ান পরিমাণ আমি পেয়েছি এখানে এক্স পণ্য, আবার এখানে ওয়াই পণ্য পেয়েছিলাম, এখানে ওয়াই পণ্য পেয়েছি ও এ ওয়াই ওয়ান পরিমাণ। তো আমি যখন এক্স পণ্য বেশি উৎপাদন করেছি, বেশি উৎপাদন করাতে আমার কিন্তু কিছুটা উৎপাদন আমার বেড়েছে। তার মানে কি আমি যখন ভোগ করছি, উৎপাদন বাড়াতে আমার কিন্তু ভোগটাও বেড়েছে। বাড়ার পরে আমার যখন অনেক বেশি রয়ে গেছে সেটুকু কিন্তু আমি রপ্তানিও করে দিতে পারতেছি। তার মানে কি বাণিজ্য হওয়ার পরে কিন্তু আমার লাভটা বেশি হচ্ছে, এবং শুধুমাত্র একা আমি লাভ করছি না, যেই দুটো দেশ আমার বাণিজ্যে লিপ্ত হচ্ছে সেই দুটো দেশই কিন্তু লাভবান হচ্ছে। এই জন্যই স্থির সুযোগ ব্যয়ের ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই যে আমার একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদন করতে গিয়ে আরেকটা দ্রব্যের যতটুকু আমার ছেড়ে দিতে হচ্ছে সেটার হার যদি আমার কনস্ট্যান্ট থাকে, দেখো আমি এখানে যতটুকু উৎপাদন করছি, যতটুকু ছেড়ে দিচ্ছি, সবগুলোর হারই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে আছে, একটা কনস্ট্যান্ট রেটে আছে। তাই এই কারণে তখন আমি বাণিজ্যে লিপ্ত হয়েছি, যেহেতু আমার এটা একটা নির্দিষ্ট পরিমাণে আছে, এই জন্য আমার একটা স্থির সুযোগ ব্যয়। এই জন্য আমার এই যতগুলো সুযোগ ব্যয় রেখা আছে সবই কিন্তু সরল আকৃতির। বাণিজ্য হচ্ছে, বাণিজ্য হওয়ার পরে দুটো দেশই আমার লাভবান হচ্ছে। তো এই জিনিসটাই আমাদেরকে হেবারলার দেখিয়েছে। এখন আমরা দেখব ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের অধীনে হেবারলারের বাণিজ্য তত্ত্ব। ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে যখন একটা দ্রব্য উৎপাদন করতে গিয়ে আরেকটা দ্রব্য উৎপাদন ছেড়ে দেওয়াটা
যতটুকু আমার বাড়বে, ছেড়ে দেওয়ার হার যত আমার বাড়ে, সেটাই হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। এখন ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের ক্ষেত্রে আমার যে সুযোগ ব্যয় রেখাটা সেটা মূল বিন্দুর দিকে অবতল হয়। আর এই ক্ষেত্রে আমার কিছু শর্ত আছে, বইতে কিছু অনুমিত শর্ত আছে, যেটাকে অ্যাজাম্পশন বলি আমরা। এই অনুমিত শর্তগুলো তোমরা অবশ্যই পড়বে। প্রায় 5টা থেকে 6টার মতো অনুমিত শর্ত আছে। এই শর্তগুলো অবশ্যই মাথায় রাখবে, খুব বেশি কিছু না। যেমন থাকে দুটো দেশ, ধরি দুটো দেশ, কিংবা দুটো পণ্য, কিংবা কেমন ধরনের বাজার এখানে আমার চলছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কিনা, মনোপলি বাজার কিনা, এই জিনিসগুলোই আমার এখানে ওই শর্তগুলোতে থাকে। আরও কিছু শর্ত আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে যাতে ভুল না হয়, এবং অবশ্যই এগুলোকে পরীক্ষার খাতায় নির্ভুলভাবে লেখারও চেষ্টা করতে হবে। এখন আমরা যদি চিত্রে চলে যাই, চিত্রে আমরা দেখি যে এখানে আমি দেখাচ্ছি এক্স অক্ষে এক্স পণ্য, ওয়াই অক্ষে ওয়াই পণ্য আমি দেখিয়েছি। এখন এখানে এই যে আমি পিপি হচ্ছে আমার অভ্যন্তরীণ দাম রেখা, P1 হচ্ছে আন্তর্জাতিক দাম রেখা, আর AA1 হচ্ছে আমার উৎপাদন সম্ভাবনা রেখা। এখন এই উৎপাদন সম্ভাবনা রেখা পিপি যে আমার অভ্যন্তরীণ দাম রেখাটা পূর্ববর্তী অভ্যন্তরীণ দাম রেখা ছিল। বাণিজ্যের পূর্বে আমার পরিস্থিতি কেমন ছিল? বাণিজ্যের পূর্বে এই যে AA1 রেখাকে পিপি রেখাটা ই বিন্দুতে ছেদ করেছে। ই বিন্দুতে এটা হয়ে যাচ্ছে তোমার ভারসাম্য উৎপাদন এবং ভোগ বিন্দু। মানে এই বিন্দুতেই আমার একটা দেশ টোটাল উৎপাদন করছে এবং ভোগ করছে। এখন আমি যদি এটাকে বাণিজ্য করি, বাণিজ্য করার পরে তখন আমার এই আন্তর্জাতিক দাম রেখা একটা তৈরি হয় P1। এই আন্তর্জাতিক দাম রেখাটা আমার AA1 রেখাকে F বিন্দুতে ছেদ করে। এখন একটা জিনিস আমরা একটু ভালো করে দেখে নিব, এখানে যে পিপি রেখা এবং P1 রেখা, এই দুটা রেখার ঢাল ভিন্ন। এই দুটা রেখার মধ্যে পিপি রেখার থেকে P1 রেখাটা অধিকতর খাড়া, একটু লম্বাভাবে লেখা। একটু লম্বাভাবে করার কারণে এই দুটো রেখার মধ্যে ঢাল ভিন্ন হয়, এবং এই জন্যই এখানে আমার যে দামের যে একটা চেঞ্জ, দামের চেঞ্জটাও চলে আসে, আমার উৎপাদনের চেঞ্জ আসতেছে, আমার ভোগেরও চেঞ্জ আসতেছে। এই সব কিছু মিলিয়ে আমার এখানে বাণিজ্যের পরবর্তী চেঞ্জটা আমি দেখাবো। দেখো P1 রেখাটাই AA1 রেখাকে F বিন্দুতে ছেদ করেছে। এই F বিন্দুতে আমার ভারসাম্য তৈরি হয়েছে। এখন যেহেতু আমার এখানে F বিন্দুতে ভারসাম্য তৈরি হয়েছে, আমি দেখব F বিন্দুতে আমি উৎপাদন ভারসাম্যটা দেখব, এবং জি বিন্দুতে যে এখানে আমার জি বিন্দুটা আছে, এই জি বিন্দুটা হচ্ছে আমার ভোগ ভারসাম্য। এখন যে জিনিসটা খেয়াল করো, বাণিজ্য হওয়ার পরে আমার অবস্থাটা কি দাঁড়াচ্ছে, যে আগে আমার বাণিজ্যের পূর্বে ই বিন্দুতেই আমি হচ্ছে উৎপাদনও করতাম, ভোগও করতাম। তাহলে দেখো এক্স এর পরিমাণ কতটুকু আছে আর ওয়াই এর পরিমাণ কতটুকু আছে। তার মানে কি আমি এখানে ওয়াইটা বেশি পাচ্ছি, উৎপাদনও বেশি করতেছি, ও আমার ভোগও বেশি হচ্ছে, কিন্তু আমার এক্স কিন্তু তত বেশি হচ্ছে না। তো আমি যদি বাণিজ্য করি, বাণিজ্য হওয়ার পরে এফ বিন্দুতে আমার বাণিজ্যের পরবর্তী যে ভারসাম্যটা তৈরি হয়েছে, এখানে আমার উৎপাদন যেটা, তার মানে কি এখানে আমার ওয়াই এরও উৎপাদন বাড়ছে, আমার এক্স এরও উৎপাদন বাড়ছে, এবং জি বিন্দুতে আমি ভোগ দেখছি। তার মানে এখানে আমার যে ই বিন্দুতে ভোগ ছিল সেখান থেকে আমার জি বিন্দুতে শিফট হয়ে গেছে। তার মানে এক্স এর ভোগও বাড়ছে, ওয়াই এর ভোগও বাড়ছে। তার মানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে বাণিজ্য হওয়ার পরে উভয় ক্ষেত্রে আমার লাভবান হচ্ছে। উভয় ক্ষেত্রে এক্স পণ্য এবং ওয়াই পণ্য, যেই দুটো দেশ আমার বাণিজ্য করছে, এক্স পণ্য ওয়াই পণ্য, দুই পণ্যের ক্ষেত্রেই সে লাভবান হচ্ছে। এখন দেখো একটা বিন্দু আমার তৈরি হয়েছে এইচ, এই যে এফ এইচ এবং জি এইচ। এখন বি দেশ, যেই দেশটা আমার মানে বেশি উৎপাদন করতে পারছে না, সেই দেশ এফ এইচ পরিমাণ ওয়াই পণ্য সে রপ্তানি করবে, এবং জি এইচ পরিমাণ এক্স পণ্য সে রপ্তানি করবে, কারণ এখানে আমার এক্সট্রা উৎপন্ন হচ্ছে। এই যে আমার এক্সট্রা উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু বাণিজ্য হওয়ার পরে উৎপন্ন হচ্ছে, এবং এই যে আমার এই যে একটা বাড়তি জিনিসটা, এটা কিন্তু আমার এটা বাড়ছে দেখেই, আমার সুযোগ ব্যয়টা বাড়ছে দেখেই, আমার ক্রমবর্ধমান দেখেই এই জিনিসটা আমার তৈরি হয়েছে। এই জন্য স্থির সুযোগ ব্যয়ের থেকেও ক্রমবর্ধমান সুযোগ ব্যয়টাকে অনেকে প্রেফার করে, কিন্তু স্থির সুযোগ ব্যয়টা সহজ একটা পদ্ধতি। ক্রমবর্ধমান সুযোগ ব্যয়টা অনেক ক্ষেত্রে একটু জটিল পদ্ধতি, এই জন্য ক্রমবর্ধমান সুযোগ ব্যয়টাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি।
আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ক্রমহ্রাসমান স্থির সুযোগ ব্যয়ের অধীনে বাণিজ্য তত্ত্ব। ক্রমহ্রাসমান স্থির সুযোগ ব্যয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে যখন একটি দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন করতে গিয়ে আরেকটি দ্রব্যের উৎপাদন কমে যায়, যখন ওই আরেকটি দ্রব্য ছেড়ে দেওয়ার হার যত কমতে থাকবে, যত এটাকে তুমি হ্রাস করতে থাকবে, তখনই সেটা ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় হয়ে যাবে। ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়ের ক্ষেত্রে যেই সুযোগ ব্যয় রেখাটা তৈরি হবে সেটা কিন্তু মূল বিন্দুর দিকে উত্তল আকৃতির থাকে এবং এখানে পূর্ণ বিশেষায়ন এবং আংশিক বিশেষায়ন দুটোই হতে পারে। তো আমরা যদি চিত্রটাকে লক্ষ্য করি, চিত্রের দিকে আমরা যদি দেখি তাহলে এক্স অক্ষে আমি এক্স পণ্য এবং ওয়াই অক্ষে আমি ওয়াই পণ্য এঁকেছি। এখন A1 এই রেখাটা হচ্ছে সুযোগ ব্যয় তত্ত্ব, সুযোগ ব্যয় রেখা বা ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় রেখা। এটার আসল নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, কিন্তু তোমরা এটাকে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় রেখাও বলতে পারো। আবার এখানে দেখো কতগুলো রেখা আছে, AP আছে, AM আছে, A1 M1 আছে, A1 P1 আছে, TT1 আছে। এগুলো সবই হচ্ছে আন্তর্জাতিক দাম রেখা। ওখানে লেখা আছে দেখো আন্তর্জাতিক দাম রেখা। তখন আমি যদি দেখি যে এই TT1 আন্তর্জাতিক দাম রেখায় AA1 রেখাকে ই বিন্দুতে ছেদ করেছে, তার মানে ই বিন্দুতে আমার ভারসাম্য বিন্দু তৈরি হয়েছে। এই বিন্দুতে আমার উৎপাদনও হচ্ছে, আমার ভোগও হচ্ছে। এখন আমি মানে এ বিন্দু এবং A1 বিন্দুকে কম্পেয়ার করব। এ বিন্দু আর A1 বিন্দুকে যদি আমি কম্পেয়ার করি, দেখো এ বিন্দুতে একটা আমি আন্তর্জাতিক দাম রেখা পেয়েছি AP এবং A1 বিন্দুতে আমি একটা আন্তর্জাতিক দাম রেখা পেয়েছি A1 P1। এই দুটো রেখা সমান্তরাল। এখন সমান্তরাল হওয়ার কারণে আমি এ বিন্দুতে কোন পণ্যটা আমার বেশি আমি উৎপাদন করব, কোন পণ্যটা আমার পূর্ণ বিশেষায়ন হবে, কোন পণ্যটা হবে না। এ বিন্দুতে AP রেখাটার কারণে এই ওয়াই পণ্যটা আমি পূর্ণ বিশেষায়ন করতে পারবো, ওয়াই পণ্য আমার বেশি উৎপাদন হবে। আর A1 বিন্দুতে আমি X পণ্য বেশি উৎপাদন করতে পারবো, যার কারণে আমি এই বিন্দুতে দেখা যাচ্ছে যে ওয়াই পণ্য উৎপাদন বেশি করব, ওয়াই পণ্য উৎপাদনে পূর্ণ বিশেষায়ন করব এবং এটাকে রপ্তানি করব, আর এক্স পণ্য আমি আমদানি করব। আর A1 বিন্দুতে আমি এক্স পণ্য বেশি উৎপাদন করব, এটাকে রপ্তানি করব, ওয়াই পণ্য আমি ওই দেশ থেকে আমদানি করব। এটা চলে গেল আমার APর যে ঘটনা সেটা। এখন আমি যদি আরেকটা রেখা কল্পনা করি যে এখানে আরেকটা দাম রেখা আছে A1 M1 আর এটা হচ্ছে AM। এই ক্ষেত্রেও আমার সেম যে AM রেখার ক্ষেত্রে আমার ওয়াই পণ্যটা আমি বেশি উৎপাদন হচ্ছে এবং এক্স পণ্যটা কম উৎপাদন হচ্ছে। আর A1 M1 বিন্দুর রেখার ক্ষেত্রে A1 বিন্দুতে এক্স পণ্য আমার বেশি উৎপাদন হচ্ছে, ওয়াই পণ্য কম উৎপাদন হচ্ছে, যার কারণে এই বিন্দুতে দেশটি ওয়াই পণ্য বেশি উৎপাদন করবে এবং এক্স পণ্যটাকে আমদানি করবে। আবার A1 বিন্দুতেও এক্স পণ্য সে বেশি উৎপাদন করবে, ওয়াই পণ্যটাকে আমদানি করবে। তো আমি যেটা দেখব যে এক্ষেত্রে AM আর A1 M1 এর ক্ষেত্রে সে আমদানি করার দিকে কম ঝুঁকে থাকে, সে হচ্ছে ওই জিনিসটাকে উৎপাদন করার পক্ষেই থাকে না। APর ক্ষেত্রে আমি দেখেছি যে সে ওয়াই পণ্য উৎপাদন করছে, এক্স পণ্য উৎপাদন করছে, কিন্তু AM এর ক্ষেত্রে আমি দেখছি যে সে যে কোনো একটা পণ্য উৎপাদন করছে, সে আরেকটি পণ্য উৎপাদনই করছে না। তাহলে আমি দেখছি যে APর ক্ষেত্রে একটা দেশ আংশিক বিশেষায়নে যাচ্ছে আর AM এর ক্ষেত্রে একটা দেশ পূর্ণ বিশেষায়নে যাচ্ছে। তা এখানে ক্রমহ্রাসমান হওয়ার কারণে সে দুটো কাজই একসাথে করছে। আমরা আগে দেখেছি সে একটা দিকেই সে বেশি মনোযোগ দিয়েছে, পূর্ণ বিশেষায়ন করেছে কিন্তু আংশিক বিশেষায়নে যায়নি। কিন্তু এক্ষেত্রে সে পূর্ণ বিশেষায়নও করছে, এখানে পূর্ণ বিশেষায়নও করছে, আংশিক বিশেষায়নও করছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে ক্রমহ্রাসমানের ক্ষেত্রে আমার দুই জিনিসই কাজ করে, তবে দুই ক্ষেত্রে কাজ করে, এই জিনিসটা আমরা মনে রাখবো। এরপরে আমাদের একটা টপিকস আছে যে সুযোগ ব্যয় আর তুলনামূলক ব্যয় তত্ত্বের মধ্যে যে একটা পার্থক্য আছে কিংবা তুলনা আছে, এটাও একটা প্রশ্ন আছে। তো এটা যেহেতু থিওরি, এটা তোমাদেরকে অত বোঝানোর হয়তো প্রয়োজন নাই, এটা তোমরা একটু বইতে দেখে নিও, কিন্তু তোমরা এটা স্কিপ করো না, এটা কিন্তু আসে। আমরা এখন হেক্সারোলিন তত্ত্ব নিয়ে কথা বলবো। হেক্সারোলিন তত্ত্বের যে চিত্র, এটা কিন্তু একটু কনফিউজিং, বইতে প্রথম দেখাতে এটা বুঝতে কষ্ট হয়। তো আমার সাথে সাথে আমি এখন আঁকবো, তোমরা এটা একটু ফলো করার চেষ্টা করবে, ঠিক আছে?
হেক্সারোলিন তত্ত্ব যেটা, সেটা হচ্ছে সুইডেনের অর্থনীতিবিদ এলি হেক্সার এবং তার স্টুডেন্ট, তার ছাত্র বার্লিন ওলিন, এই দুজনে মিলে এই তত্ত্বটা দিয়েছেন। প্রথমে হেক্সার যে তত্ত্বটা দিয়েছে, পরবর্তীতে ওলিন সেই তত্ত্বটাকে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে। এখন তত্ত্বটা আসলে কি? তত্ত্বটা যেটা, সেটা হচ্ছে যে ওরা বলেছে যখন উপাদানের প্রাপ্যতার উপরে ভিত্তি করে উপাদানের যে দাম সেটা নির্ধারিত হয়। তো যখন আমার এই দামটা পার্থক্য হচ্ছে, দামটা যখন আমার চেঞ্জ হচ্ছে, তখনই আমার বাণিজ্যটা শুরু হচ্ছে। আমরা যেটা দেখেছি, হেক্সারোলিন যেটা বলেছে, মানে নর্মালি যেটা বেসিক, সেটা হচ্ছে যে আমার এই দামের পার্থক্যের উপর ভিত্তি করে, দামের এই চেঞ্জের কারণেই যে কোনো দেশ বাণিজ্যে লিপ্ত হয়, বাণিজ্যে এই সুবিধাটাই তারা পেতে চায়। এখন যখন আমি দেখব যে আমার দেশে কোনো একটা উপাদান বেড়ে যাচ্ছে, আমার উপাদানটা পাইতে সুবিধা হচ্ছে, সহজলভ্য, সেই জিনিসটা দিয়ে, সেই উপাদানটা দিয়ে আমার যেই দ্রব্যটা উৎপাদন হবে, সেই দ্রব্য উৎপাদনে আমি বেশি মনোযোগ দিব, সেই দ্রব্যটা উৎপাদন আমি পূর্ণ বিশেষায়ন করব। এখন মানে হেক্সারোলিনের তত্ত্ব মতে যখন আমার এই উপাদানের প্রাচুর্যতা, প্রাপ্যতা, স্বল্পতা, এটার উপরে ভিত্তি করেই যে কোনো দেশ বাণিজ্যে লিপ্ত হয় এবং বাণিজ্যে লাভবান হয়, কিংবা মানে ক্ষতি হয়, যেটাই হয়, ক্ষতি তো হয় না, লাভই বেশি হয়। তো হেক্সারোলিন এটাই বলেছে যে যেই দেশ যে উপাদানটা সহজলভ্য, যেই দেশে যে উপাদানটা বেশি পাওয়া যাচ্ছে, সেই দেশ সেই উপাদানটাকে ব্যবহার করে সেই পণ্যটা উৎপাদনে পূর্ণ বিশেষায়ন করবে, রপ্তানি করবে। আর যেই পণ্যটা উৎপাদনে তার উপাদানটা সহজলভ্য না, সেই উপাদানটা উৎপাদন করতে তার ব্যয় হচ্ছে বেশি, সেই উপাদানটা সে উৎপাদন করবে না, সে অন্য দেশ থেকে সেটাকে আমদানি করবে। এটি হেক্সারোলিন বলেছে। এখন উপাদানের যে এই প্রাপ্যতা, প্রাচুর্যতা, এই জিনিসটাই কিন্তু হেক্সারোলিন বেশি মনোযোগ দিয়েছে। আমি যদি একটা উদাহরণ দিই, যেমন এ আর বি দুটো দেশ, আর এক্স আর ওয়াই দুটো পণ্য। এখন এক্স পণ্য উৎপাদন, এ দেশে এক্স পণ্যের উৎপাদনের জন্য যে উপাদানগুলো আছে সেগুলো সহজলভ্য, সেগুলো আমি খুব দ্রুত পেয়ে যাচ্ছি। তো আর মানে ওয়াই পণ্য উৎপাদনের জন্য যে উপাদানগুলো, সেগুলো অত সহজলভ্য না, কিন্তু ওয়াই পণ্য উৎপাদনের যে উপাদানগুলো, সেগুলো আবার বি দেশে বেশ সহজলভ্য, যার কারণে আমার ওয়াই পণ্য উৎপাদন করতে এ দেশের কিন্তু বেশ খরচ হচ্ছে বেশি, উৎপাদন খরচটা বেড়ে যাচ্ছে, যার কারণে আমার যে উপাদানের যে দামটা, মানে উৎপাদনের পরে যে দামটা থাকে, সেই পণ্যের যে দামটা, সেটা বেড়ে যায়। তো এই যে প্রাচুর্যতা, প্রাপ্যতার জন্য যে দামের একটা পার্থক্য হয়, এই পার্থক্যটাই কিন্তু আমাকে দামটা বাড়িয়ে দেয়। আমার উৎপাদন খরচ যদি বেশি হয়, আমার কিন্তু উৎপাদিত দ্রব্যের যে দামটা, উৎপাদিত দ্রব্যের দাম, সেটাও কিন্তু বেড়ে যাবে। হেক্সারোলিন এটাকে যেন এই দামটাকে একটু প্রিভেন্ট করার জন্যই তারা এই তত্ত্বটাকে ঠিক করেছে। এখন আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানেও কিছু অনুমিত শর্ত আছে। এই শর্তগুলোও কিন্তু আমাদেরকে মনে রাখতে, প্রতিটা তত্ত্বেই কিছু শর্ত আছে, প্রতিটা তত্ত্বেই অ্যাজাম্পশনস আছে। অ্যাজাম্পশনসগুলো সবারই মনে রাখতে হবে, কি সবই একটু সিমিলার কোয়ালিটির অ্যাজাম্পশনস। এই অ্যাজাম্পশনসগুলো আমাদের মুখস্থ করাটাই ভালো। আচ্ছা, আমরা যদি এখন এটাকে বিশ্লেষণে চলে যাই, হেক্সারোলিন এটাকে কিভাবে বিশ্লেষণ করেছে? বিশ্লেষণে সে বলেছে যে যেই দেশ যেই দ্রব্য উৎপাদনে, যেই পরিমাণ দ্রব্য উৎপাদনে তার মানে উপাদানটা বেশি পাওয়া যাচ্ছে, সহজে আমি পেয়ে যাচ্ছি, সেই দ্রব্যটা আমি বেশি উৎপাদন করব। আর যেই দ্রব্যটা আমি পাচ্ছি না, সেই দ্রব্য উৎপাদনটা আমি থামিয়ে দিব, আমার উৎপাদনের দরকার নেই, আমি ওইটা আরেকটা দেশ থেকে আমদানি করব। তার মানে হচ্ছে যে মানে আমি যদি শ্রম আর মূলধন এই দুটাকে যদি আমি ধরি, দুটো উপাদান ধরি, তাহলে যেই দেশ আমার শ্রম সমৃদ্ধ সেই দেশ হচ্ছে শ্রমনিবিড় পণ্য উৎপাদন করবে, রপ্তানি করবে। আর যেই দেশ আমার মূলধন সমৃদ্ধ, সেই দেশ আমার মূলধন সম্পর্কিত যে দ্রব্যগুলো, সেগুলো উৎপাদন করবে, রপ্তানি করবে। এখন আমি ধরি যে দুটো দেশ এ আর বি, আর দুটো পণ্য, একটা হচ্ছে শ্রম আর একটা হচ্ছে মূলধন। শ্রমকে আমরা এল হিসেবে ধরবো, শ্রমের ইংলিশ হচ্ছে লেবার, এই জন্য এটা এল। আর মূলধন যেটা, সেটা হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটালের জন্য এটা হবে কে। তো এটা হচ্ছে শ্রম আর এটা হচ্ছে মূলধন। তো আমি যদি এখন দেখি যে এ দেশ যদি আমার মূলধন সমৃদ্ধ দেশ হয়, মূলধন সমৃদ্ধ দেশ হওয়ার কারণে এইটার যে দামটা কি দাঁড়াবে?
মানে যদি আমার এ দেশ মূলধন সমৃদ্ধ দেশ হয় তাহলে আমার মূলধনের দামটা কম হবে, সহজলভ্য হবে, সস্তা হবে। তাহলে যদি আমার সস্তা হয় তাহলে আমি এই জিনিসটা দেখতে পারি, মূলধন এটা হচ্ছে এ দেশের ক্ষেত্রে আমার দাম, আর এটা হচ্ছে বি দেশের ক্ষেত্রে আমার দাম। এখন যেহেতু আমি বলছি যে এ দেশ মূলধন সমৃদ্ধ দেশ এবং এই মূলধনটা যে এ দেশের মূলধনটা সহজলভ্য, সস্তা, যার কারণে এ দেশের মূলধনের দাম যেহেতু কম, এটা কম হবে। বি দেশের মূলধনের দাম বেশি, এজন্য এই জিনিসটা এরকম হবে যে পিকে বাই পিএল এটা হচ্ছে এ দেশের জন্য, পিকে বাই পিএল এটা হচ্ছে বি দেশের জন্য, অবশ্যই এ দেশের দামটা কম হবে। আর যদি আমি বি দেশের কথা চিন্তা করি, যে বি দেশ হচ্ছে শ্রম সমৃদ্ধ দেশ, শ্রম সমৃদ্ধ দেশ যদি হয় তাহলে আমি বি দেশের এই দামটাকে আমি যদি বুঝি, এটা হচ্ছে এ দেশের জন্য আর এটা হচ্ছে বি দেশের জন্য। একটা জিনিস দেখো, আমি এ দেশে বলেছি এ দেশ হচ্ছে আমার মূলধন সমৃদ্ধ দেশ, যার কারণে আমি যখন এটার দামটা বের করেছি তখন আমার কে যেটা মূলধন সেটা উপরে ছিল পি কে বাই পি এল। হ্যাঁ, আবার বি দেশ হচ্ছে শ্রম সমৃদ্ধ দেশ, শ্রম সমৃদ্ধ দেশ হওয়ার কারণে আমি যখন দামটা বের করেছি তখন এলটা উপরে ছিল পি এল বাই পি কে। এই জন্য আমার এটা ধরতে সুবিধা হচ্ছে যে মূলধন যেহেতু আমার এখানে এ দেশে যেহেতু মূলধন সমৃদ্ধ দেশ, মূলধনের দামটা কম, এই জন্য এটা কম, বি দেশে থেকে এ দেশের দামটা কম। আবার যেহেতু বি দেশ হচ্ছে শ্রম সমৃদ্ধ দেশ, মানে হচ্ছে বি দেশে শ্রমটা সহজলভ্য, সস্তা, এই জন্য বি দেশের যে দামটা সেটা হচ্ছে এ দেশের থেকে কম। এই জিনিসটা আমি এখানে এভাবে দেখিয়েছি। আচ্ছা, এইখানে আমরা যদি হেক্সারোলিনের এই চিত্রটা লক্ষ্য করি তাহলে ও এক্স অক্ষে এক্স পণ্য, ও ওয়াই অক্ষে ওয়াই পণ্য আমরা দেখব, এবং এক্স এক্স প্রাইম হচ্ছে আমার এক্স এক্স পণ্যের সম উৎপাদন রেখা, ওয়াই ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই পণ্যের সম উৎপাদন রেখা, এ বি হচ্ছে এ দেশের আপেক্ষিক দাম রেখা, সিডি হচ্ছে বি দেশের আপেক্ষিক দাম রেখা। এখন একটা জিনিস দেখো যে এই এ বি রেখা এবং সিডি রেখা, এই দুটো রেখার মধ্যে এই যে এক্স এক্স প্রাইম এবং ওয়াই ওয়াই প্রাইম, এই দুটো রেখা কিন্তু ছেদ করে গেছে। এখন এ বি রেখাকে এক্স এক্স প্রাইম রেখা এবং ওয়াই ওয়াই প্রাইম রেখা কোন কোন বিন্দুতে ছেদ করছে? একটা হচ্ছে এ বি রেখাকে জি বিন্দুতে ছেদ করেছে এক্স এক্স প্রাইম রেখা, এবং ওয়াই ওয়াই প্রাইম রেখা হচ্ছে আই বিন্দুতে ছেদ করেছে এ বি রেখাকে। আর সিডি রেখাকে আমার পরে আসছি, সিডি রেখা, আগে এই এ বি রেখার ব্যাপারটা দেখো যে তাহলে আমার ও জি এবং ও আই পরিমাণ যেই আমার উৎপাদন এবং ভোগ, মানে হচ্ছে ও জি পরিমাণ আমার ওয়াই পণ্য আর ও আই পরিমাণ আমার এক্স পণ্য সে উৎপাদন করছে এবং ভোগ করছে। কিন্তু এটা হচ্ছে এ দেশের ক্ষেত্রে আমি বলছি। এখন আমি যদি দেখি যে বি দেশের ক্ষেত্রে কি হচ্ছে, বি দেশ হচ্ছে সিডি আপেক্ষিক দাম রেখা, সিডি আপেক্ষিক দাম রেখাকে ওয়াই ওয়াই প্রাইম রেখা যে বিন্দুতে ছেদ করেছে। এখন যেহেতু এটা সিডি রেখাটা যেহেতু এই এক্স এক্স প্রাইমের বাইরে, এই জন্য এই সিডি রেখা সমান্তরাল করে আমি আরেকটি রেখা ই এফ রেখা এঁকেছি, যেখানে আমার এক্স এক্স প্রাইমটা এইচ বিন্দুতে ছেদ করেছে। তো ও এইচ এবং ও জে রেখা আমার এখানে আমি পেয়ে যাচ্ছি। এখন এক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এ দেশের এক্স পণ্যের জন্য ব্যয় হবে ও জি এবং ওয়াই পণ্যের জন্য ব্যয় হবে ও আই, আর বি দেশের এক্স পণ্যের জন্য ব্যয় হচ্ছে ও এইচ আর ও জে, আর ওয়াই পণ্যের জন্য উৎপাদন ব্যয় হচ্ছে ও এইচ। চিত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে এ দেশের জন্য, এ দেশের ক্ষেত্রে এ দেশ যেহেতু আমার মূলধন সমৃদ্ধ দেশ, আমরা বলেছি যে এ দেশ মূলধন সমৃদ্ধ দেশ এবং বি দেশ হচ্ছে শ্রম সমৃদ্ধ দেশ। এখন যেহেতু এ দেশ মূলধন সমৃদ্ধ দেশ, তার মানে হচ্ছে আমার এক্স পণ্য উৎপাদনে সে বেশি বিশেষায়ন করবে। এক্স পণ্য উৎপাদনের জন্য তার যে মানে উপাদানের যে দামটা, উপাদানের যে সহজলভ্যতা এক্স পণ্যের ক্ষেত্রেই এ দেশের আছে, এজন্য এক্স পণ্য উৎপাদনে এ দেশ পূর্ণ বিশেষায়ন করবে এবং হচ্ছে সেটা সে রপ্তানি করবে, আর ওয়াই পণ্য সে আমদানি করবে বি দেশের কাছ থেকে। আবার বি দেশের ক্ষেত্রে আমি দেখছি যে সে ওয়াই পণ্য উৎপাদনে পূর্ণ বিশেষায়ন করবে। ওয়াই পণ্য উৎপাদনের তার যে উৎপাদন ব্যয়টা, যেমন ও যে হচ্ছে তার উৎপাদন ব্যয়,
তার মানে কি, তার এইখানে হচ্ছে শ্রম, তার এখানে উৎপাদনের যে ব্যয়টা সেটা কম হচ্ছে, হোয়ারএজ আমার এক্স পণ্য উৎপাদন করতে আমার শ্রমটা বেশি লাগছে, ও এইচ পরিমাণ উৎপাদন ব্যয় লাগছে, যার জন্য আমি দেখছি যে ও জে থেকে ও এইচটা কিন্তু বেশি হচ্ছে। এর জন্য আমার যেহেতু বি দেশটা শ্রম সমৃদ্ধ দেশ, আমার শ্রমটাকে আমি কম লাগিয়ে আমি বেশি উৎপাদন করতে পারি, এই জন্য বি দেশ ওয়াই পণ্য বেশি উৎপাদন করবে এবং এক্স পণ্য সে এ দেশ থেকে আমদানি করবে। এই জিনিসটাই হেক্সারোলিনের মেইন বক্তব্য। আমরা এখন পূর্ণ বিশেষায়ন নিয়ে কথা বলবো। পূর্ণ বিশেষায়ন হচ্ছে যখন একটি দেশের সকল সম্পদ বা উপাদানকে একটা দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হয় এবং অন্যান্য দ্রব্যের উৎপাদন বাতিল করে দেওয়া হয়, তখন সেটা হয়ে যায় পূর্ণ বিশেষায়ন বা সম্পূর্ণ বিশেষায়ন। যেমন ধরি আমি দুটো দ্রব্য চিন্তা করি, এক্স আর ওয়াই। যদি একজন ব্যক্তি এক্স আর ওয়াই দ্রব্য উৎপাদন করে একই শ্রম ঘন্টা ব্যয় করে, সে যদি এক্স দ্রব্য সম্পূর্ণরূপে উৎপাদন বন্ধ করে দিয়ে শুধুমাত্র ওয়াই দ্রব্য উৎপাদন করে, তাহলে সেটা হয়ে যাবে ওয়াই দ্রব্য উৎপাদনের শ্রমের পূর্ণ বিশেষায়ন। আমি ছকের মাধ্যমে জিনিসটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো, এখানে আমি এক্স আর ওয়াই দুটো দ্রব্যকে চিন্তা করেছি। দৈনিক শ্রমঘণ্টাকে আমি 10 ঘন্টা ধরে নিয়েছি। 10 ঘন্টা শ্রমঘণ্টা আমি এক্স আর ওয়াইকে 5 ঘন্টা করে ভাগ করে দিয়েছি। তাতে করে আমি 250 অ্যামাউন্টের উৎপাদন করছি, এক্স পণ্য উৎপাদন করছি, আর 200 অ্যামাউন্টের আমি ওয়াই পণ্য উৎপাদন করছি। এখন এটা হচ্ছে আমার বিশেষায়নের পূর্বে উৎপাদন। এখন আমি যদি যে কোনো একটা দ্রব্যের উপরে সম্পূর্ণ শ্রমটাকে ব্যয় করি, যদি আমি এক্স দ্রব্যের উপরে সম্পূর্ণ শ্রমটাকে ব্যয় করি, তাহলে আমি তাহলে দেখব যে 10 ঘন্টা শ্রম আমি এক্স পণ্যের জন্য ব্যয় করে আমি 500 পরিমাণের এক্স দ্রব্য উৎপাদন করছি, আমার ওয়াই পণ্য টোটালি উৎপাদন হচ্ছে না। তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে এক্স দ্রব্য উৎপাদনে শ্রমের সম্পূর্ণ বিশেষায়ন হচ্ছে। আমরা চিত্রে চলে যাই। চিত্রে দেখতে পাচ্ছি যে এক্স অক্ষে আমার এক্স দ্রব্য এবং ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য আমি দেখতে পাচ্ছি। এখন এখানে দেখো, এই যে 200 একক ওয়াই দ্রব্য, এই যে 200 একক ওয়াই দ্রব্য আর 250 একক হচ্ছে এক্স দ্রব্য। এই যে 200 একক ওয়াই দ্রব্য, 250 একক এক্স দ্রব্যের কারণে আমার যে ভারসাম্য বিন্দু তৈরি হয়েছে সেটা হচ্ছে ই বিন্দুতে আমার বিশেষায়নের পূর্বে উৎপাদন বিন্দু তৈরি হয়েছে। আর বিশেষায়নের পরে আমার এই যে 500 অ্যামাউন্টের একক আমি পেয়েছি, এক্স একক আমি পেয়েছি 500 অ্যামাউন্টের 10 ঘন্টা শ্রম ব্যয় করে, সেটা হচ্ছে এখানে এই যে বি বিন্দুতে আমার পূর্ণ বিশেষায়িত উৎপাদন তৈরি হয়েছে। তো এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে আমি যদি যে কোনো একটা দেশ এরকম একটা পণ্য উৎপাদন করে আরেকটা পণ্য আমদানি করতে পারে, যে পণ্যটা উৎপাদনে সে পূর্ণ বিশেষায়ন করছে, সে এক্সপার্ট হচ্ছে, সে তার উৎপাদন ব্যয় কম হচ্ছে, সে পারছে, সে সেই পণ্যটা বেশি উৎপাদন করবে, আর অন্য পণ্য সে অন্য আরেকটা দেশ থেকে আমদানি করবে। আচ্ছা, আমরা এখন আংশিক বিশেষায়ন নিয়ে কথা বলবো। আংশিক বিশেষায়নটা হচ্ছে যে সম্পদ বা উপাদানকে যখন একাধিক দ্রব্য উৎপাদনে আমি নিয়োগ করছি, একাধিক দ্রব্য উৎপাদনে নিয়োগ করার পরও যখন আমরা একটা বিশেষ দ্রব্য উৎপাদনে পক্ষপাত করছি, বিশেষ দ্রব্য উৎপাদনে পক্ষপাত করা হচ্ছে, সেটাই হয়ে যায়, সেই পদ্ধতিটাই হয়ে যায় আংশিক বিশেষায়ন। যেমন আমি যদি এক্স আর ওয়াই দুটো পণ্যকে চিন্তা করি, এক্স ওয়াই পণ্য উৎপাদন করার পরে যদি আমি যে কোনো একটা পণ্য উৎপাদনে বেশি শ্রম দেই, তখন সেই পণ্যটা হয়ে যাবে আমার আংশিক বিশেষায়নের জন্য আংশিক বিশেষায়িত পণ্য হয়ে যাবে। যেমন এখানে আমরা আগে দেখেছি যে এক্স ওয়াই দুটো পণ্য আমি 10 ঘন্টা শ্রম আমি ধরে নিয়েছি, যে 5 ঘন্টা করে আমি এটাকে ভাগ করে দিয়েছি, তাতে আমার 250 এবং 200 একক আমার উৎপাদন হচ্ছে। এখন উৎপাদন হওয়ার পরে আমি যখন বিশেষায়ন করব, আংশিক বিশেষায়নের পরে আমার কি দাঁড়াচ্ছে, এক্স ওয়াই পণ্যতে আমি এক্স পণ্যের জন্য আমি 7 ঘন্টা ব্যয় করছি, ওয়াই পণ্যের জন্য আমি 3 ঘন্টা ব্যয় করছি। যখন আমি এক্স পণ্যে 7 ঘন্টা ব্যয় করার পরে আমার উৎপাদন হচ্ছে 350 একক, আর 3 ঘন্টা ব্যয় করার পরে আমার উৎপাদন হচ্ছে 120 একক। তাহলে আমার এই যে এক্স পণ্যটার জন্য আমি বেশি শ্রম দিচ্ছি এবং আমার উৎপাদন বেশি হচ্ছে, এটাই হয়ে যাচ্ছে আমি যে কোনো একটা পণ্য উৎপাদনে বেশি পক্ষপাত করছি, সেটাই হয়ে যাচ্ছে আমার আংশিক বিশেষায়ন পদ্ধতি। আংশিক বিশেষায়নের এই পদ্ধতিটা আমি যদি চিত্রতে দেখাই, যে আমার ই বিন্দুটা আমি আগেও বলেছি, ই বিন্দুটা হচ্ছে আমার বিশেষায়নের পূর্বের অবস্থা, আর বিশেষায়নের পরে এই যে আমার 120 এবং 350 একক আমি পেয়েছি, 350 এক্স একক আর 120 হচ্ছে ওয়াই একক। তো এই দুটো একক আমার এফ বিন্দুতে মিলিত হয়েছে, এফ বিন্দুতে আমার আংশিক বিশেষায়ন তৈরি হয়েছে। আংশিক বিশেষায়িত বিন্দু হচ্ছে আমার এফ। তো যে কোনো ক্ষেত্রে আমার পূর্ণ বিশেষায়নও হয়, আংশিক বিশেষায়নও হয়, তবে পূর্ণ বিশেষায়নটা তুলনামূলকভাবে সহজ এবং এই জিনিসটাই সবাই ফলো করার চেষ্টা করে।
আংশিক বিশেষায়নের এই জিনিসটা নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছো। এগুলো দেখা যায় যে ক বিভাগের প্রশ্নে বেশি আসে, তো তোমরা চেষ্টা করবে এই জিনিসটাকে একটু এভাবে গুছিয়ে লেখার কিংবা বোঝানোর। খুব বেশি লেখার দরকার নেই, ছোট্ট করে এভাবে বুঝিয়ে দিলেও বোঝানো হয়ে যায়, নাম্বারটাও সুন্দর চলে আসে। তো আজকে এ পর্যন্তই। আর গত ক্লাসে যা পড়িয়েছি এবং আজকে যা পড়িয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছো। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেগুলো নোট করে রাখবে, আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, আশা করি দেখা হবে ইনশাআল্লাহ সুস্থ পরিবেশে। আল্লাহ হাফেজ।